দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকে শিরোনামগুলো। সীমান্ত ও সহকারী হাইকমিশনে ভারতীয় উগ্রবাদীদের তুলকালাম, ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের। বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক অপপ্রচার চলছে, ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা কূটনীতিকদের জানালো ঢাকা। শ্বেতপত্র কমিটির সুপারিশ না মানলে ভেস্তে যাবে সংস্কার, অর্থনীতিতে আওয়ামী ক্ষত কাটাতে রূপরেখার তাগিদ। ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু, আগামী বছর মার্চে নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠকে সিদ্ধান্ত। ইতিহাসের সবচেয়ে কঠিন হবে আগামী নির্বাচন, বললেন তারেক রহমান। ভুল না করতে কর্মীদের সতর্কবার্তা। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশ নিয়ে যা হচ্ছে তা আশঙ্কা জাগাচ্ছে অনেকের মনেই, এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ নিয়ে ভারত যে ধরনের আচরণ করছে, ভারতের গণমাধ্যম যে আচরণ করছে তা যে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটি বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বারবার বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এটি কি ধর্মকে কেন্দ্র করে না কেবলই রাজনীতি নিয়ে? সে নিয়ে আজকে আমরা কথা বলবো। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রুমিন ফারহানা, ব্যারিস্টার এট ল, তিনি সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী, তিনি অধ্যাপনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে বাংলাদেশের সহকারী হাইকমিশন ঘিরে যা হয়েছে, সীমান্তে যা হয়েছে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। উগ্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা দিয়েছিলেন পেট্রাপোল সীমান্তে জড়ো হবার। শুভেন্দু ও তার অনুসারীরা মনে করে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী সীমান্তে জড়ো হন একদল, দাবি জানাতে থাকেন বাংলাদেশে জাতিসংঘের হস্তক্ষেপের, হুমকি দেন সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ করে দেয়ার। একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে, শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। এদিকে প্রোপাগান্ডা বিশ্বাসী বিজেপির কিছু কর্মী হামলা চালিয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে। নিরাপত্তা বলয় ডিঙিয়ে হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুর করে তারা, ছিঁড়ে ফেলে বাংলাদেশের পতাকা, সৃষ্টি করে ভীতিকর পরিস্থিতির। ভারতের বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ ও সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর। একই সাথে তিনি জানিয়েছেন, বাংলাদেশে যে ভারতীয়রা আক্রান্ত হচ্ছেন তাদের ঠাঁই দিতে তৈরি আছেন তিনি। মমতা অভিযোগ করেন, বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীর সরকার চুপ করে আছে। বিধানসভায় মোদীর বিবৃতিও দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারতের সরকার, গণমাধ্যম বা রাজনীতিবিদরা যে কথাগুলো ক্ষেত্র বিশেষে বলছেন, ভারতের সব মানুষ যে সেই সাথে একমত প্রকাশ করেন ব্যাপারটা এমন নয়। অনেকে আছেন যার বিরুদ্ধ মত ক্ষেত্র বিশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আসছে, হয়তো মূলধারার গণমাধ্যমে তার তেমন একটা প্রচার দেখা যায় না। তেমন একজন অর্ক ভাদুরী, তিনি পশ্চিমবঙ্গের একজন সাংবাদিক, তার মন্তব্য শুনে নেব এই ফাঁকে। যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা, যিনি পরপর 3টে নির্বাচনে ভোট চুরি করে, ভোট লুট করে সরকারে এসেছিলেন, তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব? তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে। শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে, সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে। জামাতে ইসলামের যিনি আমির, তিনি কয়েকদিন আগে কি স্টেটমেন্ট দিয়েছেন জানেন?
তিনি স্টেটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না, তারাও আমাদের রাজনৈতিক পরিবারের অংশ। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে। আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো? পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন? আমরা কেন খাবো? শুরুতেই অধ্যাপক গোলাম রাব্বানী আপনার কাছে আসতে চাই। ইতিহাসের থেকে যদি আমরা শিক্ষা নেই এবং আমাদের এখনকার যে পরিস্থিতি, সেখানে ভারতের তরফ থেকে অনেক গণমাধ্যম যেভাবে বাংলাদেশকে একেবারে এই চট্টগ্রাম নিয়ে নিচ্ছে, তো কেউ অর্ধেক ভাগ করে সেখানে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলছে, আর তার পাশাপাশি সরকারের যে অবস্থান, সেখানে যে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার, তার যে প্রতিফলন আমরা বারবার দেখছি, সেখানে আসলে ইতিহাসের এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য? আনমিউট করে নিতে হবে অধ্যাপক রাব্বানী, আমরা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি। দেখুন, এই জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই গণমাধ্যমে আমরা যে ধরনের তৎপরতা দেখে আসছি, তাতে আসলে আমি খুব বেশি অবাক হইনি। কারণ এই ধরনের তৎপরতা এই প্রথম নয়। এর আগেও বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার বিষয়ে, সাম্প্রদায়িক আপনার যে অনেক সময় যে সহিংসতা হয়ে, এগুলোর পেছনে কিন্তু এগুলোর একটি ভূমিকা আছে। আমি আপনাদের ইতিহাস, যেহেতু আপনি ইতিহাসের কথা বলেছেন, আমি ইতিহাস থেকে একটা রেফারেন্স দিচ্ছি। 1947 সালে দেশভাগের পরবর্তী সময়ে ভারত এবং পাকিস্তানের মাঝে যে পরস্পর বিরোধী চরম জাতীয়তাবাদী একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং একই সাথে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, তার পিছনে কিন্তু বিশেষ করে কলকাতা, ভারতের অনেক সংবাদ মাধ্যম, বিশেষ করে কলকাতার সংবাদ মাধ্যম অগ্রণী ভূমিকা পালন করে। এবং এ বিষয়ে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠি থেকে আমি দুটো লাইন কোট করছি। তিনি লিখেছিলেন, I find that Calcutta press, or most of it, is functioning in a completely communal way, and they have lost all sense of balance and proportion. Their objective is communal, and so inevitably their ways and methods tend to be communal. ফলে বর্তমান সময়ে তাদের এই তৎপরতা কিন্তু নতুন কিছু নয়, এবং একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি মোটামুটি প্রস্তুত ছিলাম যে এই ধরনের তৎপরতা আসবে। কিন্তু অবাক হলাম আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে যেটি বলেছেন, সেটি আসলে মানে শিষ্টাচার বহির্ভূতই আমি বলবো, এবং এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। পাশাপাশি আগরতলায় বাংলাদেশের যে সহকারী হাইকমিশন অফিস, সেখানে যে হামলাটি হয়েছে, এটি একদিকে জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কোনোভাবেই একটি হাইকমিশনের অফিসে এই ধরনের হামলা আপনার গ্রহণযোগ্য হতে পারে না। এবং এই ঘটনার মধ্য দিয়ে ভারতের নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের শান্তি শৃঙ্খলার যে অবনতি হয়েছে তারই কিন্তু প্রমাণ পাওয়া গেছে। এতে করে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে সেটা আমি মনে করি না, বরং তাদের যে নিরাপত্তার দুর্বলতা সেটি প্রকাশ পেয়েছে। কিন্তু আমাদের আসলে কি করা উচিত? এখানে আমাদের তো কিছু দায়িত্ব আছে। সেটি হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে উই ক্যানট চেঞ্জ আওয়ার নেইবার, এবং ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আমাদেরকে সঠিকভাবে আপনার এটা পরিচালিত করতে হবে। আমি একটি বিষয় এখানে বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশেও কিছু ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে কোনো জায়গায়, আমি খুবই দুঃখ পেয়েছি এটা নিয়ে, যে কোনো জায়গায় ভারতের পতাকার অবমাননা হয়েছে। এই কাজটি যারা করেছেন, আমি মনে করি না যে এটা একটা মেইন স্ট্রিমের কোনো কাজ। যারাই করেছেন তারা এই কাজটি ঠিক করেননি, এবং এটি করার মধ্য দিয়ে
তারা দায়িত্বশীল আচরণ করেছেন আমি সেটা মনে করি না। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে এই 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে জয়টা পেয়েছি, যে বিজয়টা অর্জিত হয়েছে দেশের মানুষের, তার বিরুদ্ধে যে কাউন্টার কু আসবে, প্রতি বিপ্লব আসবে, সেগুলো কিন্তু খুবই প্রত্যাশিত এবং একটার পর একটা কিন্তু আসছে। ফলে আমাদের এই পরিস্থিতিতে আমাদের সবার মনোযোগী হওয়া উচিত কিভাবে আমাদের এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ফসলটিকে ধরে রাখা। আমরা কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলনটি করেছি, এদেশের ছাত্র জনতা, তার মধ্য দিয়ে আমরা এদেশের মানুষের মুক্তি চেয়েছি। আমরা কি মনে করছি এই 3 মাসে এদেশের মানুষের মুক্তি এসেছে? মুক্তি কিন্তু আসেনি। ফলে আমরা যে লড়াইটি শুরু করেছি দেশের মানুষের মুক্তির জন্য, সেই লড়াইটি কিন্তু কেবল শুরু হয়েছে। ফলে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা উচিত এবং আমাদের মাথায় রাখা উচিত যে এই ধরনের তৎপরতা আসবে এবং আমরা যেন এই ধরনের উস্কানিমূলক তৎপরতায় যেন নিজেদেরকে জড়িয়ে না ফেলি এবং আমরা যেন কোনো প্রকার ফাঁদে পা না দিই। এই বিষয়ে আমি বিশেষ করে আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের ছাত্র সমাজ, তাদের প্রতি আমি আহ্বান রাখতে চাই। কারণ দেখুন, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের গত 15 বছরের যে ডেভেলপমেন্ট, সেটি আমাদের খুব সিরিয়াসলি মাথায় রাখতে। জি, সেই প্রসঙ্গে অধ্যাপক রাব্বানী আপনার কাছে একটু পরে আসবো, আমরা পরের অংশে। তার আগে একটু রুমিন ফারহানা আপনার কাছে আসতে চাই। এই যে ধর্মকে বারবার ঐতিহাসিকভাবে সামনে নিয়ে আসা হয়, কিন্তু দিনের শেষে এই বিষয়গুলোর সাথে বা ভারত এই মুহূর্তে যে আচরণ করছে তার সাথে আদৌ কি ধর্মের কোনো যোগাযোগ আছে? আপনি খুব সঠিকভাবে বলছেন, ধর্মকে সামনে আনা হয়, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা হয়। দেখুন, 5ই আগস্টের পরে ভারতের আচরণ আমার কাছে অনেকটা উন্মাদের মতো মনে হচ্ছে। ভারতীয় গণমাধ্যম, টু বি মোর প্রিসাইজ, তারা পুরো গণ অভ্যুত্থানটিকে কমপ্লিটলি অস্বীকার করে বিষয়টিকে খুবই ফোকাস করার চেষ্টা করেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং ক্রমাগতভাবে ভারতের মিডিয়া এই কথাগুলো বলে চলেছে। তাদের কিছু পেইড মানুষজন আছেন যাদেরকে তারা গেস্ট হিসেবে আনেন। আমার ধারণা হাসিনা সরকার দ্বারাও তারা পেইড। ফর এক্সাম্পল বিনা সিকরি বা বাংলাদেশের যিনি আরেকজন হাই কমিশনার ছিলেন, এই মুহূর্তে আমি তার নাম মনে করতে পারছি না, পিনাক রঞ্জন চক্রবর্তী, ওনারা কিন্তু রিপিটেডলি পুরো গণ অভ্যুত্থানটা অ্যাজ ইফ ঘটেইনি না করে তারা সংখ্যালঘু বা মাইনরিটি ইস্যুটাকে সামনে নিয়ে এসেছেন, যে ইস্যুটা আসলে আদতে কোনো ইস্যুই নয়। দেখুন, আপনি একই সঙ্গে একজন সংখ্যালঘু ধর্মের দিক থেকে এবং আপনি ভীষণভাবে আওয়ামী আমলের সুবিধাভোগী এবং আওয়ামী লীগের সকল অপকর্মের একজন একনিষ্ঠ সমর্থক। আপনার উপরে যদি কোনো আঘাত এসে থাকে 5 তারিখের পরে, সেটি কিন্তু আপনার ধর্মীয় পরিচয়ের কারণে আসেনি। সেটি যেভাবে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী এবং নেতার উপরে যে ক্ষোভ এবং রাগ মানুষের ছিল, তারই একটা প্রতিচ্ছবি আপনার উপরও এসেছে। সেটা আপনার ধর্মের কারণে নয়, সেটা আপনার 15 বছরের অপকর্মের কারণে। কিন্তু সে 1টি 2টি বা 3টি ঘটনা সেটাকে হাইলাইট করে এমনভাবে ভারতীয় মিডিয়া প্রচার করবার চেষ্টা করলো যেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন একটা দাঙ্গার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। এখানেই সেটি থামলো না। গত 4 মাস ধরে আমরা ক্রমাগতভাবে এই বয়ান ভারতের কাছ থেকে শুনতে থাকলাম। এমনভাবে ভারতীয় মিডিয়া, যার একটা পজিটিভ দিক হচ্ছে তাদের টকশোগুলো, আলোচনাগুলো ইংরেজিতে হয়, যে কারণে সেটা পশ্চিমে খুব দ্রুত পৌঁছে যায়, তারই একটা রিফ্লেকশন আমরা ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় লক্ষ্য করলাম। ট্রাম্প তার ভারতীয় যে বংশোদ্ভূত ভোটাররা আছেন তাদের ভোটটা নিজের ব্যাংকে নেবার জন্য বললেন বাংলাদেশে মাইনরিটি প্রোটেকশন এনশিওর করতে হবে, বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, অর্থাৎ তিনি ভারতীয় বংশোদ্ভূতদের ভোটটা এনশিওর করলেন। এখানেও দেখেন ভোটের রাজনীতি। আপনি যেই অর্ক ভাদুরী যেই অল্প কয়েকটি কথা বলছিলেন, তার মধ্যে দিয়ে তিনি কিন্তু পুরো চিত্রটাকে খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। উনি বলেছেন শেখ হাসিনা ছিল ভারতের কর্মচারী পালিয়েছে, কর্মচারীর বিপদে ভারত কর্মচারীর পাশে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য। ভারত মনে করে যে শেখ হাসিনা যেভাবে ভারতের সকল পারপাস দ্বিতীয় কোনো প্রশ্ন না করে সার্ভ করে গেছে, সেভাবে আর কোনো ব্যক্তির পক্ষে বাংলাদেশে ভারতের পারপাস সার্ভ করা সম্ভব নয়। শেখ হাসিনা নিজেই বলেছে ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা
আজীবন মনে রাখবে। এবং তারই প্রতিদান হিসেবে ভারত যেটা করেছে, 5ই আগস্টের পর তারা প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশের গণঅভ্যুত্থানের মতো কিছু হয়নি। 2, তারা প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশের সংখ্যালঘুরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তারা প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশে একটা ভীষণ রকম কেওস চলছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ, পুরোপুরি বিশৃঙ্খল। এবং তারা প্রমাণ করবার চেষ্টা করছে যে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। এবং খুবই অদ্ভুতভাবে ভারতের ভূমিকা দেখে মনে হচ্ছে যে ভারত যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে চায়। অর্থাৎ এই যে ভারতের বিষয়ে দীর্ঘদিনের একটা কমপ্লেইন দক্ষিণ এশিয়ার দেশগুলোর, যে ভারতের মধ্যে দাদাগিরির স্বভাব, এবং ভারত সকলকে, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে তার পেছনের উঠান মনে করে, সেটারই কিন্তু আরেকটা প্রমাণ ভারত দিয়ে চলেছে গত 4 মাস ধরে। এবং এটা আমার মনে হয় যে যারা ভারতীয়রাও, যারা সেন্সিবল, যারা মনে করে যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক গুরুত্বপূর্ণ, কোনো একক ব্যক্তি বা একক দলের কারণে সেই সম্পর্ক বাধাগ্রস্ত করা যায় না, তারাও আমি মনে করি যে এই বিষয়গুলোকে খুব ভালো চোখে দেখছে না। ধন্যবাদ। ডক্টর জাহেদ, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই, এই যে বাংলাদেশে সংখ্যালঘু বলুন, সনাতন ধর্মাবলম্বী বলুন, তাদেরকে ব্যবহার করার বা তারা শুধুমাত্র আওয়ামী লীগের সময় নিরাপদ বোধ করবেন, এই যে ধারণাটা, এটা হয়তো তাদের মধ্যেও একটা অংশ পোষণ করেন। তো সেই ক্ষেত্রে এই ধারণাটার পরিবর্তন আসলে কিভাবে আনা যায় যাতে এই ধরনের সংখ্যালঘু কেন্দ্রিক রাজনীতি থেকে আমরা মুক্ত হতে পারি? ধন্যবাদ। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি বা আমাদের দেশের অভ্যন্তরে ঐতিহাসিকভাবে কিছু বাস্তবতা আছে যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু অনাস্থা তৈরি করে, এবং এটা সব ক্ষেত্রেই হয়েছে। মানে একজন পুলিশ চিফ মিস্টার বেনজির গোপালগঞ্জ জেলার হিন্দু সম্প্রদায়ের জমি চাপ দিয়ে নামমাত্র মূল্যে কিনেছেন শত শত একর, কোটালীপাড়া, শেখ হাসিনার বাড়ির আশপাশে। আর বিভিন্ন সময় নানান রকম হামলার ঘটনা ঘটেছে, কোনোটারই কোনো বিচার শেখ হাসিনার সময় ওই সময় হয়নি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। সো আমাদের একটা ঝুঁকির জায়গা হচ্ছে আমাদের ট্রেডিশনালি একটা প্রবলেম আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি সরি, প্র্যাগম্যাটিকলি যদি বলি, আমাদের এই ধরনের দেশ যেগুলো এই সাবকন্টিনেন্টে আছে সেখানে খুব লিবারেল গণতান্ত্রিক মানসিকতা সবসময় কাজ করে না। এবং সেই কারণেই দেখা গেছে যে বিশেষ করে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমি মিস্টার বদরুদ্দিন উমরকে কোট করতে চাই, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশে আসলে কমিউনাল হামলা বলতে যেটা বোঝায়, কমিউনাল অপারেশন বলতে যেটা বোঝায়, সেটা আসলে কখনো এক্সিস্ট করেনি। আমার কাছে টু সাম এক্সটেন্ট কথাটা সঠিক মনে হয়। মানে কমিউনাল হামলা হচ্ছে আপনি হিন্দু তাই আমি আপনাকে কোনো না কোনোভাবে অপ্রেস করছি, কোনো না কোনোভাবে হামলা করছি, কোনো না কোনোভাবে ভার্বালও হতে পারে অত্যাচার করছি। যেমন ধরুন ভারতে হয়, আপনি গরুর মাংস আপনার বাড়িতে আছে, আপনাকে আমি পিটিয়ে মেরে ফেলবো, এটা কমিউনাল হামলা। বাংলাদেশের ট্রেডিশনালিও হিন্দু সম্প্রদায়ের উপরে আসলে মূলত যে কারণে চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে, এটার মূল কারণ বৈষয়িক ছিল। আপনি হিন্দু বা মাইনরিটির তো দুর্বলতা আছে, দুর্বলতাটাকে সামনে আনছেন, কিন্তু আপনি আসলে মূলত চাইছেন তাদেরকে চাপ দিলে তারা তাদের জমি জমা বিক্রি করবে, এবং তারা সেটা বিক্রি করে অনেকেই দেশান্তরী হন, তারা ভারতে চলে গেছে। একটা অংশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা হয়েছে, এটা একটা দিক। আমি সাম্প্রতিক সময়ে আরো বড় চ্যালেঞ্জ দেখছি ভারতের আইডেন্টিটি পলিটিক্সকে। মানে এটা আমাদের সামনে এখন সবচেয়ে বড় ঝুঁকি হয়ে সামনে এসছে। কারণ ভারত যদি তার অভ্যন্তরে রাজনীতি করতো তাতেও সমস্যা ছিল না, কিন্তু বিজেপির এই হিন্দুত্ববাদী রাজনীতির মূল চ্যালেঞ্জ যেটা আমি গত বেশ কয়েক বছর থেকে দেখি, বিশেষ করে তাদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তারা করেছে, এটা ওর রাজনীতির সেন্টারে নিয়ে এসছে। সেটা হলো ভারত হিন্দু সম্প্রদায়ের মানুষের রক্ষাকর্তা, ভারত না বিজেপি সরকার মূলত তারা এই ন্যারেটিভ সামনে আনছে। ফলে সারা পৃথিবীতে বটে, এই সাবকন্টিনেন্টে কোথাও যদি কোনোখানে হিন্দুরা সাথে অন্য সংখ্যালঘুর কথাও তারা বলেন, যদি কোনো না কোনো অত্যাচারের শিকার হয়, সেই দেশে গিয়ে তিনি নাগরিকত্ব নিতে পারেন। এবং বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের না, রাদার গ্রেটার কমিউনিটি, মানে হিন্দু কমিউনিটি, এবং সেটা ভারতের তাদের সেই হিন্দুত্ববাদের পার্ট খুব মেলে ভ্লাদিমির পুতিনের ন্যারেটিভের সাথে। একটু সময় নিয়ে আপনার কাছ থেকে এই বিশ্লেষণটা শুনবো, একটা বিরতির সময় হয়ে গেছে, আপনার কাছে ফেরত আসবো। দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিয়া মুক্তবাগ। ডক্টর জাহেদ, আপনার কাছে ফিরে আসি। আগের প্রসঙ্গে নিশ্চয়ই ফিরে আসবেন, তার সাথে একটা প্রশ্ন জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে আজমির শরীফকে কেন্দ্র করে আবার নতুন করে যে মামলা দায়ের, সেখানে এই আজমির শরীফের জায়গায় একসময় মন্দির ছিল সেই দাবি করা,
এই সব কিছু, সেই সাথে বাংলাদেশে হিন্দুদের একেবারে কচুকাটা করা হচ্ছে, সেই যে ন্যারেটিভ ভারতীয় গণমাধ্যমে তুলে ধরা, এই সব কি একসূত্রেই কথা? একসূত্রেই কথা। মানে কয়দিন পর জানতে পারেন এরকম যে আমাদের বাইতুল মোকাররমের নিচেও মন্দির ছিল, এটাও দূর থেকে বসে কেউ একজন স্বপ্নে দেখেছে, দেখে তাদের মনে হয়েছে। হতে পারে, আমি জোকস অ্যাপার্ট কেন বলছি, যে আলোচনাটা শেষ হচ্ছিল পুতিনের যে ন্যারেটিভ, যে যত রাশিয়ান ভাষাভাষী মানুষ আছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, ইউক্রেনে তার মানে এই ম্যাসিভ ইনভেশনের আগে তার দুটো অবলাস্টে, ডনবাস বলে আমরা একসাথে যে চিনি, দনিয়েস্ক এবং লুহান্স্ক, ওখানে একটা লো ইন্টেন্সিটি সিভিল ওয়ার চলছিল, কারণ ওখানে রাশিয়ান স্পিকিং পিপলের উপর নাকি ইউক্রেন সমস্যা করছে এবং তাদেরকে অস্ত্র দিচ্ছিল রাশিয়া। পরে তো ফুল ফ্লেজেড ওয়ার হলো, জর্জিয়াতে হয়েছে, মলদোভাতে একই রকম সিচুয়েশন আছে, ইভেন বলটিক স্টেটগুলোতেও ঝুঁকিতে আছে। ওখানে যে রাশিয়ান স্পিকিং পিপল আছে তাদেরকেও উস্কে দিল, তারা বললো যে আমরা ভালো নাই, তখন রাশিয়া বলছে তাহলে তো যদি বলটিক স্টেটগুলো নেটো স্টেট। ঠিক এই ন্যারেটিভটা জনাব মোদি দীর্ঘদিন থেকে তৈরি করছেন, যে আমি সব হিন্দুদের কাস্টোডিয়ান, এবং এটার দুটো কারণে, একটা হচ্ছে তার ডোমেস্টিক পলিটিক্সে হেল্প করে, এবং এই ডোমেস্টিক পলিটিক্সের কারণেই বাংলাদেশের হিন্দুদের এই যে ডিসইনফরমেশন তারা সমানে ছড়াচ্ছে, এই কারণেই দেখাচ্ছে এখানকার হিন্দুরা খুব খারাপ আছে, এবং এই খারাপ থাকা হিন্দুদের জন্য তারা কাজ করছে, তারা তাদের রক্ষাকর্তা, সেটা তার ডোমেস্টিক পলিটিক্সে হেল্প করবে। আমি যোগ করব, সাম্প্রতিক সময় ঝাড়খণ্ডে কিন্তু তাদের নির্বাচনী ফলাফল ভালো হয়নি। মানে তারা ভেবেছিল জিতবে এবং বাংলাদেশকে ইস্যু করেছিল, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা নাকি ঝাড়খণ্ডের আদিবাসীদের সব জমি দখল করে ফেলছে। তারা আগেও ক্ষমতায় ছিল না, এবার ভেবেছিল আসবে, আসে তো নাই, তাদের সিট কমে গেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উপনির্বাচন হলো, খারাপ করেছে, এবং 26 মার্চ এপ্রিলে আবার বিধানসভা, এবং তারা এটাকে খুব চ্যালেঞ্জিং ভাবে নিচ্ছে। আমরা মিস্টার শুভেন্দুর দৌড়ঝাঁপ দেখছি। সো বাংলাদেশের হিন্দুরা যত বেশি অত্যাচারিত আছে, খারাপ আছে, সেই পরিস্থিতি যত বেশি দেখাতে পারবে, সেটা তার ডোমেস্টিক পলিটিক্সে হেল্প করবে। সে সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা। একই কথা প্রচলিত, আমরা জনাব চিশতি, মঈনুদ্দিন চিশতির মাজার নিয়ে যে কথাটা হচ্ছে, একই সাথে গাঁথা, কারণ এটাই তাদের রাজনীতি। সফল হবে কিনা ডিফারেন্ট ডিবেট। আমরা গত নির্বাচনে এসব করেও তাদের বাবরি মসজিদের জায়গায় মন্দির তৈরি করেছে, কিন্তু এটা খুব বেশি কাজ করেনি। কিন্তু ঝুঁকিটা অন্য জায়গায়। ঝুঁকিটা হচ্ছে ও তো 10 বছর ধরে ক্ষমতায় থেকে এবার 15তম বছরের দিকে আগাচ্ছে, 10 বছর টানা ক্ষমতায় ছিল। সো হিন্দুত্ববাদী রাজনীতি ব্যাকফায়ার করেছে, কাজ করছে না, তো আপনি তো আর ওয়েলফেয়ারের কথা বলতে পারেন না, কারণ আপনি 10 বছর ক্ষমতায় থেকে তো কিছু করেননি। সো আপনাকে আরো বেশি হিন্দুত্ববাদী রাজনীতি করতে হবে, এবং এটার কারণে তার দেশে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে হবে, বাংলাদেশের হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে হবে, এবং ক্রমাগত উস্কে দেওয়ার চেষ্টা হবে। ইসকনকে কেন্দ্র করে, চিন্ময়কে কেন্দ্র করে যে আইনজীবীকে হত্যা করা হলো, তার উদ্দেশ্য ছিল এখানে হিন্দু মুসলমানদের মধ্যে আরো বিভেদ তৈরি হোক, দাঙ্গা লেগে গেলে তো খুবই চমৎকার। ঠিক একইভাবে আজকে এই যে ত্রিপুরার আগরতলায় যে সহকারী হাই কমিশনে হামলা হলো, ভাঙচুর হলো, পতাকা পোড়ানো হলো, ভারতকে প্রস্তুত থাকার কথা ছিল না? কলকাতা হাই কমিশনে, ডেপুটি হাই কমিশনে কয়েকদিন আগেই, 2-3 দিন আগে ওখানে ভীষণ হাঙ্গামা হয়েছে, ওখানে পতাকা পোড়ানো হয়েছে, ওখানে ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এগুলো যখন হয়েছে, আপনি তো যথেষ্ট সিকিউরিটি নেন নাই, তার মানে আমরা ধরেই নেব এগুলো হচ্ছে কনটেক্সট দিয়ে ওনারা নিন্দা জানাচ্ছেন, ওনারা চেয়েছেন ওটা হোক, সো দ্যাট আমরাও পাল্টা কিছু করি, আমরা ওদের স্থাপনায় করি, না পারলে হিন্দু সম্প্রদায়ের ওপরে করি, তাতে তারা রাজনীতি করতে পারে। এটা তার ডোমেস্টিক ক্ষেত্রে হেল্প করবে। নাম্বার 2 হচ্ছে কেওস তৈরি করে ডক্টর ইউনূস তো আসলে শেখ হাসিনার মতো ওই যে কর্মচারী হয়ে উঠছেন না, জনাব অর্ক যেভাবে বলছেন, ওরা তো কর্মচারী চান, বা আমি আরো কর্মচারীর একটু সম্মান আছে যে আমি চাইলে চাকরি করতে পারি না পারি, আমি স্লেভ মনে করি, শেখ হাসিনা ওয়াজ আ স্লেভ। সো ডক্টর ইউনূস তো তা নন। সো প্রচুর চাপ তৈরি করে যদি একটা কেওস তৈরি করা যায়, তাতে ভারত তার কিছু ল্যাভারেজ যদি আদায় করতে পারে এই চাপ দিয়ে, সেগুলো তার ইচ্ছে আছে। সো তার নানান দিকে নানান বেনিফিট কাজ করছে। অ্যাবভ অল, ভারতকে আসলে ঠিক সেই অর্থে আমার কাছে সুপার পাওয়ারের মতো বিহেভ করে বলে মনে হয় না। আমি প্রায় একটা কথা বলি, একটা সুপার পাওয়ারের সবচেয়ে বড় চরিত্র হচ্ছে সুপার পাওয়ারের ইগো থাকে না। ও কালকে শত্রু, পরের দিন বন্ধু হয়ে যায়। মোহাম্মদ বিন সালমানের সাথে বাইডেনের সমস্যা আছে, আমি ওর সাথে বসবো না, কিন্তু যখন তেলের ক্রাইসিস হলো রাশিয়ার সাথে, গিয়ে তার সাথে বৈঠক করে আসলো, অনেক সমালোচনা হয়েছে। কিন্তু ভারতের মধ্যে এক ধরনের খুব গ্রাম্য, মানে সাধারণ, মানে আমি ভারতের একজন আমলাকে এই কথা বলতে শুনেছি, শব্দটা উনি ব্যবহার করেছেন, সেই কারণে বলছি, একজন পশ্চিমবঙ্গের এক ভদ্রলোক একটা ইন্টারভিউতে বলছিলেন। তো এই ধরনের একটা অ্যাটিটিউড আছে যে না, আমি হেরে গেলাম শেখ হাসিনার সাথে, শেখ হাসিনাকে রাখতে পারলাম না, আমি দেখে নেব, এইটুকুও সম্ভবত এর সাথে আছে। এই সব কিছু যোগ করে আসলে এই ঘটনাগুলো ঘটছে। ফলে বাংলাদেশে খুব সহসা হিন্দু মুসলিম সম্পর্কের খুব ভালো কিছু হবে আমি আসলে আশা, মানে বাস্তবের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি না। ধন্যবাদ। ডক্টর গোলাম রব্বানী, আপনার কাছে ফিরে আসতে চাই।
এই যে বাংলাদেশের মধ্যে যে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের মধ্যে যে আশঙ্কা বা তাদেরকে ব্যবহার করে ভারতের তরফ থেকে বলুন বা আওয়ামী লীগের তরফ থেকে যে অস্থিরতা তৈরির চেষ্টা, সেখানে এই জনগোষ্ঠীকে আস্থায় নেয়ার তাদের ভীতি দূর করার জন্য আসলে কি করা চলে? দেখুন, আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে আপনি সারা বাংলাদেশের গ্রাম বলেন, শহর বলেন, সব জায়গায় কিন্তু হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায় এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মাঝে কিন্তু কোনো সমস্যা আমরা দেখি না। এবং আমরা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করি এবং বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সারা বিশ্বে স্বীকৃত এবং এটি নিয়ে আমরা গর্ব করি। ফলে আমি সমাজে কোনো সমস্যা দেখি না। এখন এই সংকটটি যেটি এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সৃষ্টি করা হচ্ছে এটি মোকাবেলা করবার জন্য আমাদের কিছু রাজনৈতিক কৌশল নির্ধারণ করা দরকার এবং সেখানে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মাঝে একটা আলাপ আলোচনা করা দরকার এবং একটি রাজনৈতিক কৌশল ঠিক করেই এটি মোকাবেলা করতে হবে। কারণ হচ্ছে যে এই তৎপরতাগুলো আজকে নতুন নয় এবং আমি যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সম্পর্কে আমরা জানি, আমাদের সম্পর্কে তারা জানে। একটি বিষয় আপনাকে বলছি, সেটা হচ্ছে যে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি ভারতের অনেক মানুষ কল্পনাও করতে পারে না। কারণ সেখানে যে হিন্দু মুসলিম সম্পর্ক, ভারতে একটি বিশাল জনগোষ্ঠীর মুসলমানরা তারা যে ধরনের নিপীড়নের শিকার হয়, তারা যে ধরনের বঞ্চনার শিকার হয়, তারাও ঠিক একইভাবে বিচার করার চেষ্টা করে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর অবস্থান নিয়ে। কিন্তু একেবারে চিত্র তো পুরোটাই ভিন্ন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যে অবস্থা এবং ভারতে মুসলমান সম্প্রদায়ের যে অবস্থা একেবারে বিপরীত চিত্র। কিন্তু ফলে কোনোভাবেই ভারতের সাম্প্রদায়িক অবস্থা দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাম্প্রদায়িক সম্পর্ককে মূল্যায়ন করা যাবে না। এই মেসেজটি তাদেরকে দেওয়া উচিত, এই মেসেজটি তাদেরকে দিতে হবে। এবং এই মুহূর্তে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে আরেকটু সাবধান থাকতে হবে, আমাদেরকে আরেকটু সতর্ক থাকতে হবে। কেমন আমরা হিন্দু সম্প্রদায়ের এই মানুষদেরকে নিয়েই আমরা এই সংকটে মোকাবিলা করব, কারণ আমরা তো তাদের সাথে একসাথে বসবাস করছি, আমরা তো একসাথে কর্মস্থলে যাচ্ছি, আমরা তো পূজা পার্বণে তাদের বাড়িতে যাচ্ছি, আমাদের অনুষ্ঠানে তারা আসছে, আমরা তো মানে প্রতিনিয়ত তো আমরা মিলেমিশে একাকার হয়ে বসবাস করছি। ফলে ভারতের এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমি মনে করি রাজনৈতিক কৌশল ঠিক করা দরকার এবং বাংলাদেশে বসবাস করে আমাদের ভাই বন্ধু হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে সাথে নিয়েই এই যে প্রপাগান্ডা চলছে সেই প্রপাগান্ডার মোকাবেলা করা উচিত এবং আমাদের যে পাল্টা যে আমাদের যে ন্যারেটিভ সেগুলো সামনে হাজির করা উচিত। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেই তৎপরতা চলছে এটি থামতে বাধ্য এবং যেই লড়াই আমরা 5ই অগস্ট জয়লাভ করেছি সেই জয়টা এই ধরনের তৎপরতার মধ্য দিয়ে কেউ নষ্ট করে দিতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ফলে আমরা যারা এই দেশের শিক্ষার্থী জনতা যারা এই গণ অভ্যুত্থানে যুক্ত ছিল তাদেরকে আমি আহ্বান জানাবো, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে কৌশল ঠিক করতে হবে এবং ভারতের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে আমাদের প্রচুর রিসার্চ করতে হবে, আমাদেরকে স্টাডি করতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্কের প্রত্যেকটি ক্ষেত্র নিয়ে আলাদা আলাদা স্টাডি হওয়া উচিত। জি, ডক্টর জাহেদ যেটা একটু আগে বলছিলেন অধ্যাপক রাব্বানী, সেটা হচ্ছে গিয়ে ভারতে যেহেতু বিজেপির যে রাজনীতি সেটা একান্তই এই ধর্মের মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টির উপর নির্ভরশীল, হিন্দুদের রক্ষা করার তাদের যে ন্যারেটিভ, এর বাইরে এক ধরনের মুসলমান বিদ্বেষ ছড়ানোর যে ন্যারেটিভ, এই সবগুলো কারণে তাদের এখনকার যে অবস্থান সেটা বাংলাদেশের ক্ষেত্রে সহসা পরিবর্তন হবে না বলে তিনি মনে করেন। আপনি সেটার সাথে একমত কিনা এবং এটাই যদি চলতে থাকে কূটনীতিকভাবে আসলে বাংলাদেশের সামনে কি কি সুযোগ রয়েছে? দেখুন, এই রাজনীতি বিজেপি কিন্তু এই রাজনীতি করছে। বিজেপি যে যতদিন ধরে ক্ষমতায় এসেছে তারা কিন্তু তাদের মূল পুঁজিটাই কিন্তু এই যে আপনার যে সাম্প্রদায়িক যে প্রশ্নটি আপনারা একটু আগে বলেছেন আজমির শরীফ নিয়ে এখন কথা হচ্ছে এবং যেখানে যেখানে মসজিদ আছে সেখানেই তারা মন্দির খুঁজে পাচ্ছে এবং এটা কিন্তু সবার কাছে পরিষ্কার, এগুলো কিন্তু সবার কাছে পরিষ্কার। বিজেপির রাজনীতির একটা পুঁজি হচ্ছে এই বিষয়টি। কেমন ফলে এবং এটা তাদের আভ্যন্তরীণ যে রাজনীতি, তাদের যে ডোমেস্টিক পলিটিক্স, সেখানে কিন্তু এটা খুব তারা এটাকে খুব সাকসেসফুলি তারা ব্যবহার করছে। কিন্তু
তারা ব্যবহার করে আসছে। ফলে আমাদের যে স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে সেটি হচ্ছে যে আমরা যেন এমন কিছু মানে স্ট্র্যাটেজি ঠিক করতে পারি যে ভারতের আভ্যন্তরীণ এই যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই রাজনীতি যেন কোনোভাবে আমাদেরকে স্পর্শ করতে না পারে, আমরা মোকাবেলা করব। কিন্তু যে ধরুন আজকে আগরতলায় যা হয়েছে, আজকে বাংলাদেশের সীমান্তে তারা যে উত্তেজনা ছড়িয়েছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে সেই উত্তেজনা কোনোভাবেই যেন সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তারা যত বেশি উত্তেজনা ছড়াতে চাইবে, আমাদেরকে তত বেশি ধৈর্য ধারণ করতে হবে, আমাদের তত বেশি পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, আমাদের যে সহনশীলতা, সেটাকে ধরে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে 5ই অগস্টের মধ্যে দিয়ে আমরা বিজয়ী, আর এই ধরনের অপতৎপরতা যারা চালাচ্ছে তারা বিজিত। সুতরাং বিজিতরা এগুলো করবে, আমরা যেন কোনোভাবেই তাদের ফাঁদে পা না দিই। এই বাংলাদেশকে নতুন করে গড়তে হবে এবং এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই লড়াইটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং আমাদেরকে এক ধরনের বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি নিতে হবে। এই লড়াইটা দীর্ঘস্থায়ী লড়াই, এই লড়াইটা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠার লড়াই এবং এই প্রতিবেশীর সাথে আমাদের যে সমতা প্রতিষ্ঠার লড়াই, আমাদের মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। যে দাসত্ব আপনারা একটু আগে বলেছেন প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ভাঙার লড়াই। সুতরাং এই লড়াইটা আমাদেরকে বুদ্ধিবৃত্তি দিয়ে করতে হবে। সুতরাং আমি সবাইকে এই আহ্বানটা জানাবো যে আমরা যেন কোনোভাবেই ওই পারের উত্তাপ যেন কোনোভাবেই সীমানা পেরিয়ে আমাদের বাংলাদেশে না আসতে পারে, এই বিষয়ে আমাদের সতর্ক। ধন্যবাদ। রুমিন ফারহানা, আপনার কাছে ফিরে আসি। এই যে একটা পরিস্থিতিতে আমরা রয়েছি যেখানে আসলে একটা ভারতের মতো একটা বড় রাষ্ট্র, তার সরকার যন্ত্র বলুন, গণমাধ্যম বলুন, একেবারে একজোট হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে আসলে বাংলাদেশের বক্তব্যটা বিশ্বের দরবারে কিভাবে তোলা যায় এবং এখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আসলে কি করার রয়েছে? দেখুন, আমি একটা কথা একটু দ্বিমত পোষণ করি। হিন্দুত্ববাদ নিয়ে ভারতের রাজনীতি, বিজেপির রাজনীতি তো নতুন না। তাকে আরো বেশি হিন্দুত্ববাদের দিকে ঝুঁকতে হবে, কারণ তার কাছে আর বেশি কিছু অফার করবার নাই তার ভোটারদেরকে। আমি সম্পূর্ণ একমত ডক্টর জাহিদের সাথে। কিন্তু গত 15 বছরে শেখ হাসিনার আমলে সংখ্যালঘু নির্যাতন কি বন্ধ ছিল? আমরা কি দেখিনি নাসিরনগর, রামু, কলমাকান্দা, ঠাকুরগাঁ এবং পূজা আসলেই কুমিল্লা ওই সাইডটাতে কিভাবে মন্দির ভাঙা হয়েছে, কিভাবে লুট হয়েছে? আমরা তো দেখেছি। যেই উদাহরণটি ডক্টর জাহিদ দিচ্ছিলেন যে এক বেনজিরই তো কোটালীপাড়া অর্ধেক হিন্দুদের জায়গা আত্মসাৎ করেছে, তখন তো আমরা ভারতকে খুব বেশি উচ্চবাচ্য করতে শুনিনি। তার কারণ ভারত এমন একটি দলকে এবং টু বি মোর প্রেসাইজ এমন একটি সরকার প্রধানকে বাংলাদেশে রাখতে পেরেছিল মানুষের ভোট ছাড়া, যে ভারত না চাইতেই সকল কিছু ভারতকে দেবার জন্য প্রস্তুতি কেবল ছিল না, দিয়েও গেছে। সো এই জায়গাটাতে ভারতের একটা বিরাট পরাজয়, এবং যে কারণে আপনি দেখবেন এই একটা বিষয়ে কংগ্রেস বলেন, তৃণমূল কংগ্রেস বলেন, যারা বিজেপির ঘোর বিরোধী প্রতিপক্ষ দল, তারাও বিজেপির সঙ্গে মোটা দাগে এক সুরে কথা বলছে। তারাও আজকে যখন মমতা বলছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর আসা উচিত ল অ্যান্ড অর্ডার ঠিক করতে, মানে খুব আশ্চর্য শোনায় না যে বর্ডারের ওপারেই তো তার কলকাতা। তিনি কি জানেন না বাংলাদেশের পরিস্থিতি কি? তিনি তো জানেন, খুব ভালো করে জানেন। কিন্তু তারপরে যখন তিনি এই কথা বলেন এবং যখন শেখ হাসিনা ভারতে পালানোর পরে সকল দল মিলে একমত হয় যে শেখ হাসিনাকে ভারতে রাখতেই হবে এবং যথাযথ মর্যাদা সহকারে রাখতে হবে, তখন তো আসলে আর কোনো দ্বিতীয় প্রশ্ন থাকে না যে এখানে রাজনীতি বলেন আর যাই বলেন, গোটা ভারত একমত যে শেখ হাসিনাই তাদের পছন্দের ব্যক্তি এবং বাংলাদেশের মসনদে তারা কেবলমাত্র শেখ হাসিনাকেই দেখতে চায়। সুতরাং 5ই অগস্টের পরে যেটা হয়েছে সেটা অনেক বেশি, যে কথা স্যার বলছিলেন আমি ওই লাইনটার সঙ্গে একমত, যে ভারত একটা পরাজিত শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, ভারত নিজেকে পরাজিত মনে করছে। আমি আমার প্রথম সেগমেন্টে বলছিলাম যে ভারতের মিডিয়াগুলো উন্মাদের মতো আচরণ করছে। কেবল মিডিয়া নয়, ভারতের রাজনীতিবিদরাও উন্মাদের মতোই আচরণ করছে, এবং তারা স্পষ্ট যে ছবিটি দেখা যায় সেটি না দেখে তারা অনেক বেশি চেষ্টা করছে ঘোলা পানির থেকে নতুন কিছু তৈরি করে নিয়ে আসবার। ফর এক্সাম্পল সংখ্যালঘু নির্যাতন। এখানে আমার যেটা মনে হয় যে ভারতের সকল দল যেমন একমত হয়েছে বাংলাদেশের ব্যাপারে যে শেখ হাসিনাই তাদের একমাত্র সেভিয়ার, বাংলাদেশেরও সকল দলকেই
একমত হতে হবে যে ভারতের এই ধরনের হঠকারিতা, ভারত যেই আচরণ করেছে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের পতাকা ছেঁড়া, পতাকায় আগুন দেয়া, হাই কমিশনে আঘাত করা, এটা একেবারেই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। সেটার জবাব কিভাবে দল মানে সরকার দেবে সেই ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্যমতে আসা দরকার। এক। দুই হচ্ছে সরকারকে কূটনৈতিক তৎপরতা আরো কয়েক গুণ বাড়াতে হবে বলে আমি মনে করি। ভারতের একটা কিন্তু সুবিধার জায়গা আছে, তাদের মিডিয়াগুলো ইংরেজিতে পরিচালিত, সুতরাং তাদের কথাগুলো দ্রুত কিন্তু পশ্চিম পর্যন্ত পৌঁছে যায়। আমাদের কথাগুলো কিন্তু পৌঁছায় না পশ্চিম পর্যন্ত। আমাদের হাতে গোনা দু একটা ইংরেজি প্রিন্টের কাগজ আছে, কিন্তু আমাদের কোনো গণমাধ্যম ইংরেজিতে নিউজ দেয় না, খবর দেয় না, টক শো হয় না। সুতরাং আমাদের দেশের আসলে কি পরিস্থিতি সেটা চাইলেই কেউ একজন চ্যানেল ঘুরিয়ে বাংলাদেশকে দেখবে বাংলাদেশের চোখ দিয়ে, সেটা তার পক্ষে সম্ভব হয় না। বাংলাদেশকে তার দেখতে হচ্ছে ভারতের চোখ দিয়ে। সো বাংলাদেশের সরকারে এখন যারা আছে তাদেরকে ওয়ে আউট বের করতে হবে যে কিভাবে তারা বিশ্বের কাছে নিজেদের বার্তা এবং বাংলাদেশের প্রকৃত কি চিত্র সেটা তারা তুলে ধরবে। আর ভারতের ব্যাপারে আরেকটা বিষয়, একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলবো, ভারত ভুল করছে এবং এখনো ভারত ভুল করছে। ভারত কেন যেন বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর সেন্টিমেন্টকে পুরোপুরি অগ্রাহ্য করছে এবং ভারত মনে করছে কেবলমাত্র আয়তন এবং লোক সংখ্যার দিক থেকে তারা বিশাল বলেই তারা এই দক্ষিণ এশিয়াতে যাচ্ছে তাই করতে পারে। এটা সম্ভবত ভারতের বুঝবার সময় এসছে। হাসিনা যতদিন ছিল ততদিন বাংলাদেশের মানুষ ভারতের নানান মানে কার্যকলাপে বিরক্ত হলেও হাসিনা সরকারটি ভারতের পক্ষে ছিল। কিন্তু আপনি দক্ষিণ এশিয়া যদি ঘুরে তাকান, আপনি দেখবেন ভারতের মিত্র রাষ্ট্র কিন্তু একটিও নাই। সুতরাং এটা ভারতের একটা ওয়েক আপ কল যে তার শেষ মিত্র রাষ্ট্রটিও কিন্তু তার হাতছাড়া হয়ে যাচ্ছে। সো ভারতের বুঝতে হবে যে যেই দাদাগিরি অ্যাটিটিউড তারা দীর্ঘদিন ধরে লালন করে এসছে, সেখান থেকে ভারতকে বেরোতে হবে এবং সাদাকে সাদা, কালোকে কালো। আরেকটা বিষয় যেটা জাহিদ ভাইও বলছিল এবং আমি দেখলাম অর্ক ভাদুরীও বলছে, যে খুবই গ্রাম্য এক ধরনের অ্যাটিটিউড, খুবই পড়শির বাড়িতে কি হচ্ছে সেই দিকে তাদের নজর অনেক বেশি। আমরা তো প্রশ্ন তুলতেই পারি, ভারতে যারা সংখ্যালঘু সেই মুসলমানদের কি অবস্থা? ভারতের যেই আজমির শরীফ নিয়ে আমরা আলাপটি আপনি তুলছেন, এই আজমির শরীফ কিন্তু শত শত বছর ধরে দল মত নির্বিশেষে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একটা ঐক্যের জায়গা। প্রত্যেকেই কিন্তু তার যার যার ধর্মবিশ্বাস ভিন্ন হতে পারে, কিন্তু আজমিরের ব্যাপারে কিন্তু সকলেই শ্রদ্ধাশীল। এবং মোদি নিজে কিন্তু গত বছর যে গেলাপটা সেটা কিন্তু মোদির দেয়া, কারণ এটাই নিয়ম, প্রতি বছর ওরস যখন হয় তখন যে রাষ্ট্রপ্রধান থাকে সেই গেলাপটা দেয়। তো এই জায়গাটাকে নষ্ট করে ফেলা এবং ঠিক বাবরি মসজিদে যা হয়েছিল একই ধরনের আরেকটি ঘটনার জন্ম দেওয়ার চেষ্টা করা কিন্তু ভারতের জন্য ভালো হবে না, আমি এটুকুই বলবো। অনেক ধন্যবাদ। ডক্টর জাহিদ, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে পরিস্থিতি যেখানে একেবারে ভারতের একলা হয়ে পড়ার কথা একটু আগে রুমিন ফারহানা বলছিলেন, ভারত কি তাহলে আসলে রাষ্ট্রযন্ত্রের তরফ থেকে অন্তত বিশ্বাস করে যে তারা কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে? আমি মনে করি না, কারণ আমি ভারতের মানে শেখ হাসিনার হয়ে ব্যাটিং করা কয়েকজন আমাদের এখানে কাজ করে যাওয়া হাই কমিশনার, তাদের মধ্যে বিনা সিক্রির কথা আসলো, পিনাক রঞ্জন চক্রবর্তীর কথা আসলো, পঙ্কজ শরণ, হর্ষবর্ধ সিংলা, দে আর পেইড, তারা এখনো বেতন টেতন পান বলে আমি মনে করি। যাই হোক, কিন্তু পিনাক রঞ্জন চক্রবর্তীকে এটা বেশ কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছিল, উনিও মনে করেন না, ওনার তো আবার মানে আপা দিদি উনি একদম ওভাবেই ডাকেন, ওনার সাথে এতই ব্যক্তিগত সম্পর্ক, তো উনিও মনে করেন না, উনি যেহেতু বাঙালি সম্পর্ক ওরকম আছে, তো উনিও মনে করেন না শেখ হাসিনাকে আর ফেরত আনানো যাবে, সে উপায় নেই। কিন্তু যে বললাম, আসলে এই কাজগুলো দুটো, তার ইগো স্যাটিসফাই করছে, তার অভ্যন্তরীণ রাজনীতি। একটু খেয়াল করি আমরা, আপনি আপনার দেশের ভেতরের হিন্দুদেরকে রক্ষা করে দেশের ভেতরে মুসলিমের সাথে ঝামেলা করতে পারেন, কিন্তু ওনার এখনকার ন্যারেটিভ কিন্তু আরো বড়। ন্যারেটিভ হচ্ছে আমি এই উপমহাদেশের সব হিন্দুকে আমি রক্ষা করব, আমি নাগরিকত্ব দেব। কিন্তু 18 কোটি মানুষের সাথে শত্রুতা জিইয়ে রেখে আসলে তার লাভ কি হবে? লাভ হবে, লাভ আছে, আমি ওইটাই বলছি। আমরা একটু সাথে যোগ করব তাদের অখণ্ড ভারত যে কনসেপ্ট আছে, এবং আমরা অনেকে মিস করেছি, সেটা হলো আরএসএস তো তাদের মাদার অর্গানাইজেশন বিজেপির, তাদের সাংস্কৃতিক সেইটার জন্ম ঘোষিতভাবে ফ্যাসিস্ট। তারা মানে বলেছে যখন সংগঠন করে তারা ফ্যাসিস্টদের আদর্শ দেখে অনুপ্রাণিত হয়ে সংগঠনটা করেছে। 75 বছর পূর্তিতে অখণ্ড ভারতের পরিকল্পনা পেশ করেছে
মানে কি কি হবে, কারা ভোট দিবে, মানে আমরা তো তখন ভারত হয়ে যাব। আমরা সব নাগরিক অধিকার পাবো, শুধু ভোট দিতে পারবো না, কারণ মুসলিম ভোট দিলে তো হিসাবে গড়বড় হবে। সো ওটা ছাড়া বাকি সব কি পড়ানো হবে না হবে সব সুন্দর মতো। কেউ কেউ বলে ভারতকে বাংলাদেশ দখল করবে, এত মুসলমান ভোটটার যোগ হয়ে গেলে তো ঝামেলা হবে। খুব সুন্দর করে তারা এই সমস্যাটার সমাধান করেছে। সো এই যে যাবতীয় ন্যারেটিভ তাদের আছে, সত্য হবে কি না মিথ্যা হবে, পারবে কি না, ইজ ডিফারেন্ট ডিবেট, কিন্তু এটা তারা তাদের ডোমেস্টিক অডিয়েন্সকে ফিড করছে এবং তাদের এক ধরনের, আমি এখন আর এটাকে ন্যাশনালিস্ট মানে ইয়েও বলবো না, ওটা একটা ফ্যাসিস্ট রাজনীতি তারা মাঠে চালাচ্ছে। ফলে অন্যান্য দেশেও কি হচ্ছে সেগুলোকে তাদের ন্যারেটিভে নিয়ে আসতে হচ্ছে। আমাদের ঝুঁকির জায়গাটা এটা। আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে যাই হোক না কেন, এটা অভ্যন্তরীণ ব্যাপার। শেখ হাসিনা যাতা করেছেন, আপনাকে আমাকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল না, আপনাকে গুম করে ফেলেছিল না, টর্চার করেছিল না, তখন কি, যখন যতবার জিজ্ঞেস করেছেন অভ্যন্তরীণ ব্যাপার। এখন আবার তা বলছেন না, এখন এটা অভ্যন্তরীণ না, এটা তার যে প্ল্যানের পার্ট সেখানে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের এই রেটরিক গুলো চলবে। এবং একটা কথা খেয়াল করুন, আপনি কারো রক্ষাকর্তা কখন হতে পারেন? কেউ যদি বিপদগ্রস্ত থাকে, কেউ বিপদগ্রস্ত যদি না হয় আপনি রক্ষাকর্তা হতে পারেন না তো। সুতরাং আপনার কাজই হচ্ছে কাউকে বিপদগ্রস্ত হতে দেখা, সে যত বিপদগ্রস্ত হবে ততই আপনি রক্ষাকর্তা হিসেবে আসতে পারবেন। বিপদগ্রস্ত না হলে তাকে বিপদগ্রস্ত করার ব্যবস্থা করবেন। দিস ইজ দ্য পলিটিক্স ইন দিস রিজিয়ন। এটাই ঝুঁকির জায়গা। কিছু যোগ করতে যাচ্ছিলেন? না, আমি একদমই একমত যে বিপদগ্রস্ত না হলে তাকে বিপদগ্রস্ত করার চেষ্টা করা হবে। দেখুন, আজকে ভারতের যেই আচরণ আমরা দেখছি, এর একটা ইম্প্যাক্ট বাংলাদেশে কিন্তু পড়বার সম্ভাবনা আছে। আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষ অত্যন্ত সহিষ্ণু এবং বাংলাদেশের মানুষ কিন্তু খুবই হারমোনির মধ্যে থাকতে, সম্প্রীতির মধ্যে থাকতে পছন্দ করে। আমরা যুগে যুগে সম্প্রীতির সঙ্গেই ছিলাম, না হলে আজকে ভারত যে আচরণ করছে, এবং দেখুন চিন্ময়কে গ্রেপ্তার করবার পরে একজন মুসলমান আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ভারতের মিডিয়া এটা কিন্তু একেবারেই গাপ করে ফেলেছে। কি মজার না বিষয়টা? একজন উল্টো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা, একজন গ্রেফতার হয়েছে, সেটা কত বড় নিউজ, আর একজন হত্যা হলো সেটা নিয়ে কোনো টু শব্দ নেই। বাংলাদেশের মানুষ কিন্তু এখনো কোনো আওয়াজ করে নাই, বাংলাদেশের মানুষ কিন্তু এখনো কিচ্ছু বলে নাই। হ্যাঁ, যে কথাটি ডক্টর জাহিদ বলছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের জমির দিকে নজর আছে, তাদের টাকা পয়সা সম্পত্তির দিকে নজর আছে। বাংলাদেশের সংখ্যালঘুরাও দায়ী নন, একেবারেই নন। এবং এটাই আমাদের মাথায় রাখতে হবে, এটা বাংলাদেশের মানুষের মাথায় আছে বলেই কিন্তু এত কিছু। গত 4 মাস কিন্তু ভারত বাড়াবাড়ি কম করে নাই, অনেক বেশি বাড়াবাড়ি ভারত করেছে। কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষকে আমি দেখেছি ধৈর্য ধরতে এবং সম্প্রীতির মধ্যে দিয়ে। অনেকে আশঙ্কা করেছিল এবার পুজোয় কি হবে, চমৎকার পূজা হয়েছে এবার। এবং গত 15 বছরে যত না শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে, তার চেয়ে অনেক বেশি শান্তিপূর্ণভাবে এই বছর কিন্তু আমরা পূজা উদযাপন করতে দেখেছি। এখন প্রতি মুহূর্তে যখন বলে ভারত যে তোমরা আমার দেশে চলে আসো, তোমরা যদি নিরাপদ বোধ না করো আমার দেশে চলে আসো, এটা কিন্তু প্রতি মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্বকে অপমান করা এবং একই সঙ্গে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে উস্কানো এবং তাদের ভেতর একটা চিন্তা যেটা তাদের মগজে নাই সেটাও নিয়ে আসা যে আচ্ছা ঠিক আছে, ভারতও মনে হয় আমার একটা আশ্রয়। আবার তাদের মধ্যে থেকে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে আমরা ভালো আছি, আপনাদের গণমাধ্যম আপনারা সামলান। অ্যাবসলিউটলি। এই জিনিসটা একটু যোগ করতে চাই, এটা খুবই আইসোলেটেড। আমাদের এই সম্প্রদায়গতভাবে ধরুন তারা একটা সমাবেশ করে যদি কথাটা বলেন, মানে তাদের একটা, আমি খোলাখুলি বলি যে তাদের এটা বোঝা উচিত ভারত যার পাশে দাঁড়াচ্ছে, মানে চোখ বন্ধ করে এটা বাংলাদেশের মানুষের কাছে এটা খারাপ মনে হবে। ভারতকে কি করেছেন অর্কভাদুরীর কথায় খুব স্পষ্ট। সুতরাং এই দেশের হিন্দু নাগরিক যারা আছেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আমরা একই পরিবার, ওনারা আমাদের ভাই বোন, তাদের কিছু সংকট আছে, এটাও সত্য, সেগুলো আমরা একসাথে সমাধান করব। তার জন্য ভারত এসে যদি এটা করতে নেই এবং এটা বরং নেগেটিভ হচ্ছে। নিশ্চয়ই অধ্যাপক রাব্বানী যদি আর কিছু যোগ করার থাকে। আমি ওই বিষয়টি বলতে চাই যে ভারতের মতো একটি দেশ প্রতিবেশী হয়ে গত 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচনের নামে যা হয়েছে, 24 নির্বাচনের নামে যা হয়েছে, যেভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে একজন ব্যক্তি এবং একটি দলকে যেভাবে অবৈধভাবে তারা ক্ষমতায় রাখতে চেয়েছে এবং তাদের সহযোগী হয়েছে, এটা ভারতের আঞ্চলিক যে নীতি বলেন, আন্তর্জাতিক নীতি বলেন, তাদের পররাষ্ট্র নীতি বলেন, এগুলো তাদের জন্য একটা, আমি মনে করি একটা লজ্জার এবং ব্যর্থতা। ফলে সেইটাকে তারা যত দ্রুত সম্ভব তারা রিভাইজ করবে, বাংলাদেশের মানুষকে গুরুত্ব দিয়ে, মানে দুটি রাষ্ট্রের সম্পর্কের মূল ভিত্তি তো হওয়া উচিত মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং মানুষের জন্য মানুষের সম্পর্ক এবং কল্যাণ। তার ভিত্তিতে ভারত যত দ্রুত সম্ভব বাংলাদেশ সম্পর্কে তাদের
নীতি পরিবর্তন করবে এবং দায়িত্বশীল আচরণ করবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এখন যা চলছে সেটি যত দ্রুত সম্ভব ভারতের সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে, বন্ধ হবে। এবং আমরা চাই ক্ষমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী সুলভ একটি সম্পর্ক প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের যে উদ্বেগ উৎকণ্ঠা, এটার কোনো প্রয়োজন নেই। আমি আশা করব তাদের এই উদ্বেগ উৎকণ্ঠা এবং তারা যে সাম্প্রদায়িক যে উত্তাপ ছড়ানোর চেষ্টা করছে সেটাতে তারা বিরত থাকবে। এটা হচ্ছে আমাদের আহ্বান ভারতের প্রতি। আরো মিনিট খানেক সময় আছে আপনাদের, যে কেউ যদি কিছু যোগ করতে চান। ডক্টর জায়েদ, এটুকু বলি, শেষ করব, সেটা হচ্ছে কি করার কথা বলেছে ভারত আসলে এগুলো বন্ধ করবে না। আমাদের এই মুহূর্তে ঐক্য দরকার। আমরা ইদানিং খেয়াল করব শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার লোকজনও যারা কিছুটা মডারেটলি কথা বলার চেষ্টা করছে, ভারতের সাথে তো আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে। ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব না, তারা করছে, কিভাবে ম্যানেজ করবো? আমরা পরস্পরকে ট্যাগ দিচ্ছি এবং তাকে শেখ হাসিনার মতো, যেমন জঙ্গি ট্যাগ, এখন ভারত ট্যাগ আছে, শেখ হাসিনার দালাল ট্যাগ আছে, এগুলো থেকে সরিয়ে আমরা যদি সলিডারিটি নিয়ে আমাদের সরকারের পেছনে থাকি, একসাথে থাকি, তাহলে আমরা এটা বেটার কমব্যাট করতে পারবো। এবং আমার যেটা মনে হয় যে বর্তমান যে সরকারটি, সেই সরকারটি কিন্তু নানান দিকে তাকে অস্থিরতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং নানানভাবে তাকে অস্থির করবার একটি চেষ্টা প্রতিনিয়তই হচ্ছে। সো সরকারকে আরো বেশি ফোকাসড হতে হবে, তাদের এজেন্ডা কি 1, 2, 3, 4 এবং অগ্রাধিকার ভিত্তিতে করতে, এবং বিষয়টি জাতির সামনে, রাজনৈতিক দলগুলোর সামনে পরিষ্কার করতে হবে। না হলে যে ঐক্যমতের কথাটা আমরা বলছি, সে ঐক্যমতটা প্রতিষ্ঠা হবে না। প্রতিটি দল যদি তার নিজস্ব টেনশনে থাকে প্রতি মুহূর্তে যে আসলে কি হতে যাচ্ছে, কি হবে সামনে, তাহলে কিন্তু এই ঐক্যমতটা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।